আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঘরে কি কি আছে? আমাদের প্রতিদিনকার মতো রান্নাবান্না তো আছেই, এবং একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে বিশেষ করে প্রসূতি এবং মহিলাদের জন্য স্ত্রীর রোগ বিশেষ ডাক্তারের পরামর্শ। চলুন তাহলে প্রথমে রান্নাবান্নায় কি আছে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে বাজারে একটি আনারস বেশ দেখা যাচ্ছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় জলডুবা আনারস। এই আনারসটা দেখতে সবুজ হলেও এটি কিন্তু ভেতরে বেশ মিষ্টি এবং অনেক মাংসল আছে। তো রান্নাবান্নায় আজকে আমরা ডলির কাছ থেকে শিখব যে সে আনারস দিয়ে আমাদেরকে কি কি ধরনের খাবার খাওয়াতে পারে। অনেক সাজানো দেখতে পাচ্ছি। এটা কি তৈরি হবে এখন? আজকে আমি প্রন উইথ পাইনাপল করব উইথ কাশু নাট। আচ্ছা, কাশু নাটটা আমি বলে দিই, এটা হচ্ছে কাজু বাদাম দিয়ে আনারস চিংড়ি মাছের একটা ভালো একটা ডিশ, চাইনিজ ডিশ। এটাকে চাইনিজে বোধহয় রান্না করা হবে না? আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব সে কিভাবে রান্না করছে। আমি প্রথমে তেল দিলাম। আচ্ছা, 2 টেবিল চামচ তেল দিলাম। আচ্ছা, তারপর আমি পেঁয়াজ, চুলো জ্বলেছে ঠিক মতো? ঠিক আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কতটুক? এই 2-3টা পেঁয়াজ। আচ্ছা, এটা কাপ হিসেবে মেজারমেন্ট হিসেবে মাপলে খুব ভালো। 250 গ্রাম চিংড়ি। আচ্ছা, এখানে 250 গ্রাম অর্থাৎ 1 পোয়ার মতো চিংড়ি মাছ। এর মধ্যে আমি রসুন বাটা দিলাম 1 চা চামচ। হ্যাঁ, রসুন বাটা দিলে একটু বেশিও দেওয়া যায়, অল্প বেশ করা যায়। আদা, এখানে দেখা যাচ্ছে রসুন দেওয়া হয়েছে প্রায় 2-4 চামচের মতো। আদা 1 চা চামচ নাকি? আদা 1 চা চামচ দিয়েছি। আদা 1 চা চামচ। হ্যাঁ, এখন এটা কষানো হচ্ছে। লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে দেবো। লবণ এখানে আমরা চিনি দেখতে পাচ্ছি, সয়া সস দেখতে পাচ্ছি। এটা কি লাল মরিচের গুঁড়োটাকে দেবো আমি এখন? ছোট করে কাটা হয়েছে। ক্যাপসিকামকে আমি অর্ধেক ক্যাপসিকামকে কেটেছি ছোট চিকন চিকন করে। আচ্ছা, এই ক্যাপসিকাম কি যারা পাবে না ওটার বদলে এমনি কাঁচামরিচও দেওয়া যেতে পারে? আচ্ছা, বড় কাঁচামরিচকে আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, গাজর দিলাম, গাজরকে পিস করে দিলাম। এটাও প্রায় পেঁয়াজের সমপরিমাণে। সাথে আমি আনারসটাও দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আনারস ঢাললেন প্রায় 1 বাটি। আচ্ছা, পেঁয়াজটা সমপরিমাণ। গাজরটা তো আমরা কোনো সিদ্ধ করবো না, পুরো কাঁচা, হালকা ভাপিয়ে নিতে হবে। আচ্ছা, চিংড়ি মাছটা কি ভাপানো হয়েছে একটু করে? হ্যাঁ, চিংড়ি মাছটা ভাপ দিয়ে দিয়েছি একটু, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটার জন্য, আর একটু সফটও হবে। কারণ আমরা যে জিনিসটা বেশি ভুল করি, যেটা বিদেশি রান্নাগুলোতে আছে না, কাঁচা কাঁচা ভাবটা থাকে সবজিতে। কারণ আমরা সব একত্রে দেই বলে মনে হচ্ছে অনেক নরম হয়ে যায়। আমি একটু ওই যেটা সিদ্ধ করেছি ওটার স্টকটা, হ্যাঁ, একটু স্টকটা দিব, পরে আবার ব্যবহার করবো। এটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার পানিটা রেখে দিতে হবে একটু। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি মাছের সেদ্ধ পানিটা। হ্যাঁ, আমি একটু স্টক দিলাম। এই ফাঁকে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হোক, এটা একটু শিখে নেয়। এটা তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা করে ফেলেছি। আচ্ছা, এই জিনিসটা কি? এটা একটা আনারসের কেক। চমৎকার। কেকটা তৈরি কিভাবে করেছো? হ্যাঁ, করেছি ওই এটা সাধারণ কেকের মতোই,
কিন্তু ওই কেকটাকে আনারসকে চাকচাক করে কেটে গোল গোল করে কেটে শিরার মধ্যে ক্যারামেল করে ক্যারামেলের মধ্যে দিয়ে ফেলতে চিনি হবে। যেরকম ক্যারামেল করা হ্যাঁ, হয় ক্যারামেল যেটা করা হয় ওটাকে আগে আনারসটাকে একটু সিদ্ধ করে ফেলতে হবে, ভাপিয়ে নিতে হবে। যে জুসটা বেরোবে জুসটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে। আবার এটা ক্যারামেলটা আচ্ছা, আমরা যে সেদ্ধ করব ওখানে কি চিনি মিশাবো? হ্যাঁ, একটু চিনি দিতে হবে, কতটুকু পরিমাণ হতে পারে? 2 চামচ আচ্ছা। চিনি 1 কাপ পানির মধ্যে 1 কাপ পানির মধ্যে 1 দিব। কাপ আচ্ছা, পানির মধ্যে। আমরা উপকরণটা না হয় পরে দেখে নিব, তারপর তারপর প্রসেসিংটা। ক্যারামেল করে ক্যারামেলের মধ্যে আমি আনারসটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার কেকের রেসিপিটা আমি রেডি করলাম। 1 কাপ ময়দা, জুসটার সাথে একটা ডিম, তারপরে একটা চিনি 1 কাপ, তারপরে বেকিং পাউডার 2 চামচ, এইসব মিলিয়ে আমি একসাথে দিয়ে দেবো। অর্থাৎ কেকের যত একটা প্লেন কেক তৈরি করতে যা যা লাগে সব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্লেন কেক সব রেসিপিটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আনারসটার উপরে, তারপরে বেক করলাম। এটা আমরা ওভেনে বেক করা ওভেনে বেক হয়েছে না? করতে হবে। এটা একটু কেটে আমরা দেখবো কিরকম হয়েছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, একটু কেটে দাও। এরকম করে কাটা যেতে পারে। আর একটু সুন্দরের জন্য আমরা কিন্তু 4 ভাগ করে ফেলতে পারি। এই 4 ভাগ করে কেকের কাটাটাও আসলে যদি সুন্দর হয়, সার্ভ করতে মনে হয় হ্যাঁ, অনেক সুন্দর হবে। এই যে এরকম চিকন করে কাটলে অনেকটা বাজারে কেকের মতো মনে হবে। ইতিমধ্যে কি তরকারি হয়ে গেছে? Almost হয়ে এসছে। এখানে আর কি কি দিবে একটু দেখে নাও, আমি ততক্ষণ হেল্প করি, এটা কেটে দিচ্ছি। এটার মধ্যে আমি একটু চিনি দিব, অল্প করে চিনি দিব। 1 চা চামচ, আধা চা চামচ, আধা চা যেরকম চামচ যারা চিনি দিব। পছন্দ আর করেন। এই যে স্টকটা আছে এটার মধ্যেই আমি কর্নফ্লাওয়ার, আচ্ছা, স্টকটার মধ্যে কর্নফ্লাওয়ার। হ্যাঁ স্টকটা আমি ফেলে দিলাম না আর কি, ইউজ করে ফেললাম। এটা হলে বেটার ভালো হয়। আচ্ছা, অর্থাৎ রসটা পুরোটা পাওয়া যাবে আর হ্যাঁ, কিছু হ্যাঁ। আছে। সয়া সস দিলাম হাফ মতো, আর একটু এদিকে করে নিলাম। অল্প করে পানি না? পরে পানির পরিমাণটাও 1 টেবিল চামচের মতো হবে না? হ্যাঁ। আচ্ছা, এখানে আমি নাটটাকে দেখতে পাচ্ছি একটু ব্রাউন কালার। এটা কি ভাজা হয়েছে হ্যাঁ, আগে থেকে? একটু ইয়ে করে ফেলতে হবে, রোস্ট করে ফেলতে হবে। আচ্ছা, আর এই যে শুকনো মরিচটা আছে, আমি লাস্টে শুকনো মরিচটা ছিটিয়ে দেব। আমি এখানে গোলমরিচ ব্যবহার করছি না, ওই ঝালটা আসবে এই শুকনো মরিচ থেকে। দেখতেও কিন্তু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার আমার নাটটা। হ্যাঁ, নাটটা লাস্টে আমি দিচ্ছি। আমার রান্না হয়ে গেল। আমি এখন এই যে আনারস কেটে, একটা গোটা আনারসকে কেটে অর্থাৎ এখন সার্ভ করতে চাচ্ছ আনারসের উপরে। এটা চমৎকার একটা যে ব্যাপার। সার্ভ করব। এটা এর মধ্যে আমি যেটা আচ্ছা, এটা আমরা তৈরি সাজাতে সাজাতে ততক্ষণে না হয় একটু উপকরণটা আরেকবার মনিটরে দেখে আসি। প্রন উইথ পাইনঅ্যাপল অ্যান্ড ক্যাশনাট উপকরণ হিসেবে যা যা লাগছে: মাঝারি চিংড়ি 1 কাপ, কাজু বাদাম 3 ভাগের 1 কাপ, কিউব কাটা আনারস 1 কাপ, কিউব কাটা পেঁয়াজ আধা কাপ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, ক্যাপসিকাম লম্বা কুচি আধা কাপ ইচ্ছা, গাজর লম্বা কুচি আধা কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি আধা টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, শুকনো মরিচ কুচি 1 টেবিল চামচ, সয়াবিন 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। পাইনঅ্যাপেল কেক উপকরণ হিসেবে যা যা লাগছে: ময়দা 1.5 কাপ, চিনি 2 কাপ, 1 ইঞ্চি পুরো স্লাইস আনারস 4 টুকরা, বেকিং পাউডার 2 চা চামচ, গলানো মাখন আধা কাপ, আনারসের জুস 1 কাপ, ডিম 1টি, লবণ আধা চা চামচ। আচ্ছা, উপকরণ তো বলা হলো, কিন্তু আমি কেকের কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এটা ইয়ে করব? হ্যাঁ, 180 ডিগ্রি ফারেনহাইট আর 40 থেকে 45 মিনিট রাখলে বেক করতে হবে। কিন্তু কাটাও হয়ে গেছে। এখন আমি
দর্শকদের ফেলে খাই কেমন করে? এত সুন্দর আনারসের খাবার, আবার একটু বলা যায় না এটাকে কি বললে? পাইনঅ্যাপেল কেক এবং ক্যাশনাট দিয়ে, যেটা পাইনঅ্যাপল উইথ ক্যাশু। আচ্ছা, পাইনঅ্যাপল উইথ ক্যাশনাট। যাই হোক, এত সুন্দর খাবার আমাদের কাছে শেখানোর জন্য, পরিবেশন করার জন্য ঘরোয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঘরোয়ার আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর বিজিস হক জেসমিন, অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রসূতি স্ত্রীরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট, স্ত্রী বিশেষজ্ঞ। আজকে আমরা আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে প্রসূতিদের সম্পর্কে, এবং যারা সদ্য বিবাহিত মহিলারা আছেন তাদের ক্ষেত্রে আপনি আইডিয়াল অর্থাৎ পারফেক্ট সময়টা কখন বলেন যে আপনারা একটা বাচ্চা নেওয়ার ব্যাপারে? বাচ্চা নেওয়ার বয়স সম্বন্ধে জানতে চাচ্ছেন আপনি? বিশেষ করে আমরা বলি যে 18 বছরে একটা মেয়ে পূর্ণতা লাভ করে, এবং বিয়ের বয়স হচ্ছে 18 বছরের পরে, এবং বাচ্চা নেওয়ার অপটিমাম টাইম হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে। আচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। তার আগে এবং পরে গেলেই দেখা যায় কিছু কিছু সমস্যা হতেই পারে। আচ্ছা আপা, বেশিরভাগ মারা সন্তান জন্ম দিতে গিয়ে কিংবা সন্তান জন্ম দিয়েই মৃত্যুবরণ করে। আমরা এটা গ্রাম অঞ্চলে বেশি দেখতে পাচ্ছি। এই হেতুটা কি, কারণগুলো যদি একটু বলেন। আপনি ঠিকই বলেছেন, কারণ গ্রাম অঞ্চলেই মৃত্যুর হার বেশি। কারণ প্রত্যেকটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে একটা মহিলা যখন প্রথমবার গর্ভবতী হন, সবসময় সে কিছু না কিছু অবস্ট্রেটিক কমপ্লিকেশনস তার হতেই পারে, যেটা আমরা আগের থেকে কোনো রকম প্রিডিক্ট করতে পারি না, যদি না সে আমাদের কাছে রেগুলার এন্টিনেটাল চেক আপে আসে। এবং যদি এন্টিনেটাল চেক আপও অনেকবার করায়, তারপরেও কিন্তু এই মৃত্যু রোধ করা অনেক সময় সম্ভব হয় না। আমরা অনুমান করতে পারি ওর হয়তো অসুবিধা হবে, ওর হবে না, কিন্তু ও অল অ্যালং কেয়ারে থাকতে হবে একটা প্রসূতির। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বাচ্চা পেটের সময় যেমন কেয়ার দরকার, বাচ্চা হওয়ার সময়ও সেরকম কেয়ার দরকার, এবং প্রসব পরবর্তী সময়ও কেয়ার দরকার। যদি এই সবগুলা কেয়ার আমরা দিতে পারি, তাহলে হয়তো বা মাতৃমৃত্যুর হার অনেক অনেক। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আপা আপনি কি মনে করেন যে ইদানিং যে জিনিসটা মানে বেশি প্রকট হয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ বাচ্চাটা প্রসব করার পরপর কিংবা একদিন দুই দিন আগে থেকে কিংবা মানে সাথে সাথে ওই যে মানে এইসব মারা প্রসূতিরা ফেড হয়ে যাচ্ছে কিংবা পাগলামি করছে অথবা মানে কাঁপতে শুরু করে। এটার সাথে আপনার এই যে কথাটা বললেন, এটা কি রিলেটেড? মানে এটা কি মনে? অবশ্যই রিলেটেড, কারণ আপনি বলতে চাচ্ছেন, আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্ন থেকে, খিঁচুনি হয়, খিঁচুনি হয়, সেটা প্রসব পরবর্তীকালে যেভাবে বলছেন তার থেকে বেশি হয় প্রসবের আগে অথবা প্রসবকালীন সময়ে। এবং এইটা কিন্তু আমরা অনুমান করতে পারি, যদি একটা মহিলা রেগুলার এন্টিনেটাল কেয়ারে আসে, তার কিছু চিহ্ন দেখে আমরা বুঝতে পারি যে তার কার খিঁচুনি হবে এবং কার খিঁচুনি হবে না। খিঁচুনিটা কিন্তু সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা যায়। আচ্ছা, আগের স্টেজটা আমরা প্রিভেন্ট করতে পারি না, তার ব্লাড প্রেশার বাড়ে, তার সমস্ত শরীর ফুলে যায়, এগুলো দেখে আমরা বুঝি যে তার ভবিষ্যতে খিঁচুনি হতে পারে। আচ্ছা আপনার তাহলে 1 মিনিট একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেগুলার যাচ্ছে, মানে ডাক্তারের কাছেও যাচ্ছে, তারপরেও কিন্তু ওদের কি ভুলটা হতে পারে? ওটা কি আপনারা বলেন? রেগুলার যারা ডাক্তারের কাছে যায়, আমি বলবো খিঁচুনির বেলায় তাদেরকে আপনি বলতে পারেন এটা 100% আমরা প্রিভেন্ট করতে পারি। খিঁচুনিটা হবে না, খিঁচুনির আগের স্টেজ যেটা, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে রুগী যদি আপনার পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয় সেটাই এবং আপনি ম্যানেজ করেন, খিঁচুনি কখনো হবে না। আচ্ছা, এটা কি হতে পারে যে এটা পাগলামি হয়ে যেটা ব্রেইন এফেক্ট করে অনেকে, যেটা আমরা বলি একলামিশিয়া, এটাকে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একলামিশিয়া। আরেকটা হচ্ছে যেটা বলছেন পাগলামি করে, সেটা হচ্ছে সাইকোসিস। বাচ্চা হওয়ার পরে একটু পাগলামি হয়তো অনেকে করে, কারণ আমাদের মহিলারা অনেক মানে কি বলবো সামাজিক চাপের মধ্যে থাকে, কারণ ওদেরকে সবসময় প্রপার কেয়ার নেওয়া হয় না প্রেগনেন্সিতে বা ডেলিভারির সময়, ও মানসিকভাবে অনেক বিপর্যস্ত থাকে। মানসিক বিপর্যয়টা সবচেয়ে মানে ওইটাই কাজ করে আর কি, কারণ অবহেলা এবং মানসিক বিপর্যয় যারা বেশি পায় তাদের বেলায় দেখা যায় বেশিরভাগ এই সাইকোসিসটা অর্থাৎ পাগলামির ভাবটা আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বিশেষ করে ওদের মানে খাওয়া বসা ওঠা বসা যেটা বলি আমরা রেস্টটা,
ওটা কি ধরনের হওয়া উচিত? অনেকে তো মনে করে শুধু রেস্ট করলে হয়তো বোধহয় সুস্থ না, বাচ্চা হবে, একজন কিংবা প্রেগনেন্ট মহিলা সম্পূর্ণভাবে সারাদিন শুয়ে থাকবে আমরা কিন্তু এটা বলি না। যদি কোনো রকমের জটিলতা না থাকে তাহলে সে তার স্বাভাবিক কাজকর্ম করবে। তবে তাকে অবশ্যই আমরা বেঁধে দিই যে দুপুরে এবং রাত্রে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, এগুলো মাস্ট রেস্ট। তবে ওয়ার্কিং ওমেনদের বেলায় দেখা যায় যারা সারাদিন অফিসে কাজ করছে তার বেলায় তো দুপুরে 2 ঘন্টা শোয়া অবশ্যই সম্ভব পারছেন। হয় না। সে বাসায় এসে যতটুকু পারে রেস্ট করবে। একদম বিছানায় শুয়ে থাকা এটা কিন্তু আমরা বলছি না। আচ্ছা, আর কি ধরনের মানে যেটা আপনার কথা দিয়ে হোক, সেটা হচ্ছে আপনি আর কি ধরনের পরামর্শ আমাদেরকে দিতে পারেন, বিশেষ করে প্রসূতিদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে? যেমন আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যেমন ইউটেরাস ক্যান্সার যেগুলো বলছে আর কি, এগুলো আসলে বিষয়ের একটা ব্যাপার, মানে আর মানে মাতৃমৃত্যু হতে পারে, একটা তো বলেছেন, আর কয়েকটা পয়েন্ট বলেন। এছাড়া রয়েছে সবচাইতে 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে রক্তক্ষরণ। সব বা প্রসব পরবর্তী সময়ে রক্তক্ষরণ, এটা হচ্ছে সবচাইতে মানে মারাত্মক। মারাত্মক একটা। আর তাছাড়া রয়েছে অ্যাবর্শন। অ্যাবর্শনের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আনওয়ান্টেড প্রেগনেন্সি, ওরা গিয়ে আনসেফ অ্যাবর্শন করায়, সেপটিক অ্যাবর্শন। তাছাড়া বাচ্চা হওয়ার পরও জরায়ুর প্রদাহ হয়েও কিন্তু মারা যায়। এছাড়া সবচেয়ে বড় আরো রয়ে গেছে যে আচ্ছা, এখন রোধগুলা উপায় কি কি? আমাদের কয়েকটা উপায় বলেন তো। রোধ করার সবচেয়ে 1 নম্বরের মধ্যে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মহিলাদেরকে এবং তাদের পরিবার পরিজনদেরকে বুঝতে হবে যে এই মহিলা প্রেগনেন্ট এবং সে যে কোনো সময়ে তার যে কোনো জটিলতা আসতে পারে। সে যে কোনো অ্যান্টিনেটাল কেয়ারের আন্ডারে তার নামটা রেজিস্ট্রি করাবে এবং নিয়মিতভাবে সেখানে যাবে। এবং এছাড়াও তার যখন মহিলা ওখানে যায়, আমরা কিছু কাজ করি, তার বার্থ প্ল্যানটা দেখে নিই, সে কোথায় ডেলিভারি করাতে ইচ্ছুক, সে পাশাপাশি তার কোনো সেন্টার আছে কি না। কারণ আমরা 3টা ডিলের জন্য মৃত্যুকে বেশি দায়ী করি। সেটা হচ্ছে যে প্রথমে ডিসিশন, ফ্যামিলিতে ডিসিশন নিতে পারে না, তাকে নিবে কি না, কোথায় নিবে, যখন ডিসিশন নেয় তখন পয়সা কোথায় পাবে, এই কোথায় পাবে, এগুলা। তাহলে যদি অ্যান্টিনেটাল ক্লিনিকে বলা হয় যে তোমার জন্মের সময় এই টাকা রাখবা, এই পয়সা রাখবা, এই তোমার ব্লাড গ্রুপ, এই তোমার ট্রান্সপোর্ট রাখবা, সব কিছু তাকে ঠিক করা, তোমার কাছাকাছি ওই সেন্টারে তুমি যাবা, তারপর ওই সেন্টারে গেলেই তুমি ভালো চিকিৎসা পাবা। 3টা ডিলে তাহলে ঠিক হয়ে যায়। পরিবার কোঅপারেট করে, যেখানে যায় সেখানে গেলে এফিশিয়েন্ট ডাক্তার পায় এবং তাহলে তার মৃত্যুটা রোধ করা সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হলো যে পরিবারকেই কোঅপারেট করতে হবে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপা, একটা প্রসূতিকে আসলে পুরো এই 9 মাসের মধ্যে ওর কি কি হতে পারে, কি খরচপত্র, সবকিছু রেডি করেই কিন্তু একটা সন্তান নেওয়া উচিত। তাহলে ধারণাটা দেওয়া হয় ওইভাবে। আর যে ডাক্তারের কাছে যাবে, যার পরামর্শই নিক না কেন, আমরা দেখতে পাই না, একজনকে দেখি আবার আরেকজনের কাছে দৌড় দিল, পরে এই যে সমস্যাটা হয়ে যায়। এই রিলেটেড আমি বলতে চাই, আমাদের কিন্তু সরকারের এই ব্যাপারে কিন্তু অনেক সদিচ্ছা রয়েছে এবং অনেক রকমের প্রোগ্রাম আমরা আমাদের সোসাইটি থেকে এবং সরকারের পক্ষ থেকে চালু রয়েছে। অ্যান্টিনেটাল কেয়ার শুধু তাই না, একটা ইউসি প্রোগ্রাম চলছে, ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট, কীভাবে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট প্রোগ্রাম চলছে, সব কিছু অনেক ধরনের প্রোগ্রাম চলছে। এবং আমার দেখি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, গ্রামে গঞ্জে ইউনিয়ন লেভেলে পর্যন্ত একটা হেলথ ওয়ার্কার আছে, যাকে সে যার শরণাপন্ন সে হতে পারে, দরকারি ইনফরমেশনগুলো সে পেতে পারে। তো ধন্যবাদ আপা আপনাকে, অনেক অনেক। আসলে সময় থাকলে আরো অনেক কিছু আপনার মূল্যবান তথ্য আমরা জানতে পারতাম না। আমি তারপর শেষ করার আগে একটু বলতে চাই যে মানে মাটা যে মরেই গেল দুনিয়া থেকে, সে তো চলে গেল, তার বাচ্চাকে অতিম করে গেল এবং তার পুরো ফ্যামিলিকে সে মানে অকুল সাগরে ভাসিয়ে গেল। সেটা তো বড় কথা না। যারা বেঁচে আছে আমরা কিন্তু তাদের কথা একবারও চিন্তা করছি না। আমরা গাইনি প্র্যাকটিস যারা করি, মানে অর্ধেকের বেশি চিকিৎসা যা করতেছি সেগুলো কিন্তু প্রসবজনিত জটিলতার কারণেই হচ্ছে। যেমন জরায়ু নেমে যাচ্ছে, পেশাব ঝরছে, পায়খানা ঝরছে, তারপরে মাসিকের গন্ডগোল হচ্ছে, প্রচণ্ড তলপেটে ব্যথা হচ্ছে, এগুলো সব কিছু, বাচ্চা হচ্ছে না, এগুলো সব কিছু কিন্তু ওই জটিলতা থেকেই তৈরি। তার কাজে একটা মানুষ মরে গেছে সেটা বড় কথা না, কিন্তু যে জীবিত আছে সে কিভাবে জীবিত আছে।
সে আপনি কিন্তু কি এটা পরামর্শ জীবন মৃত হয়ে থাকছে। তো পরামর্শটা হলো যে আমরা তো আলাপ আলোচনার মধ্যে বলেই ফেলেছি, প্রত্যেকটা মেয়েকে আমরা মানে তাদের সচেতন হতে হবে। গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তাদের প্রেগন্যান্সির সময় বিশেষ করে আমরা নিরাপদ মাতৃত্ব দিবস প্রত্যেক বছর 28শে মে পালন করে থাকি, শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। তাকে মানে তার অধিকার দিতে হবে, সে বাচ্চা নেবে কিনা, তার স্বাস্থ্যটা ঠিক আছে কিনা, বাচ্চা নেওয়ার উপযোগী কিনা, এবং বাচ্চা যদি সে নেয় তার প্রত্যেকটা কেয়ার সে পাচ্ছে কিনা, সব কিছু এনশিওর যদি করতে পারি তাহলে হয়তো আমরা এই মাতৃমৃত্যুটা কমাতে পারবো। ধন্যবাদ আপা, আপনাকে অনেক অনেক ঘর থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এবং আমন্ত্রণ জানানোর জন্য দর্শক শ্রোতাদের যারা শুনছেন, আর আজকে থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন আমার বক্তব্য থেকে, তাহলে আমি অনেক খুশি হব। আমাদের আজকের ঘরোয়া এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।